স্যার। আপনি আবার মাস্ক পরে কেন? মাস্ক পরে না, আমি স্যার নতুন ফোন কিনেছি, এটাতে আমি কিভাবে কি করবো করে নাই বুঝতেই মনে পারতেছি হয়। না। সিদ্ধার্থ দা, মেকআপ করলে আর মাস্ক লাগবে না। ভিডিওটা অন করা যায় কিনা? আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করতে পারি। তো আমাদের শুরু করবেন আমাদের ওয়ান অফ আওয়ার অ্যাডমিনস, জনাব মোহাম্মদ রুহুল হুদা স্যার। আপনি শুরু করেন। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। আশা করি ওয়ালাইকুম আসসালাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর মেহেরবানিতে, এবং ভালো থাকারই কথা। কারণ আপনাদের মোটামুটি ঈদের আগে একটা ঈদ চলে এসেছে। যাই হোক, আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি অন্তরের অন্তরস্থল থেকে। লিটারেচার এক্সপ্রেস এর পক্ষ থেকে আমি মোহাম্মদ রুহুল হুদা, ইনস্ট্রাক্টর। আমি আপনাদেরকে আবারও প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। আশা করি আপনারা অত্যন্ত আনন্দিত। আমরা আরো বেশি আনন্দিত আপনাদের চাইতো, কারণ একজন ইন্ডিভিজুয়াল যখন এখানে সুপারিশ প্রাপ্ত হয়েছেন, একজনের কাছে আনন্দটা আছে, কিন্তু আমাদের কাছে যেটা হয়েছে, এটা একাধিক ইন্ডিভিজুয়াল যখন এক জায়গায় হয়ে কম্বাইন্ড একটা আনন্দ আমাদের মধ্যে চলে এসেছে, এবং আমরা অত্যন্ত আনন্দিত আপনাদের সফলতায়। দীর্ঘ প্রায়, আমরা এখানে বলতে পারি প্রায় 2 বছর ধরে একটা সময় আমাদের এখানে চলে গেছে। সেই আমাদের অ্যাপ্লিকেশন থেকে শুরু করে, তারপর হচ্ছে প্রিলিমিনারি, তারপর রিটেন, তারপর ভাইবা, অনেক কিছু চড়াই উতরাই পার করে আমরা এই পর্যায়ে এসেছি, এবং আলহামদুলিল্লাহ আমরা সবাই এখানে আহ যুক্ত হয়েছি একজন লেকচারার সুপারিশপ্রাপ্ত হিসেবে 18তমতে। তো ইনশাআল্লাহ আমরা এখানে আপনাদের সাথে কথা বলবো, মজা হবে, আড্ডা হবে, এবং আপনাদের যে জার্নিটা, এই জার্নিটা মূলত আমরা শুনতে চাই। আমরা শুনতে চাই এই জার্নিটা। এই জার্নি থেকে যেন আপনাদের যারা জুনিয়র যারা আছে, যারা 19তমতে প্রস্তুতি নিচ্ছে, অলরেডি শুরু করে দিয়েছে, এবং যারা প্রস্তুতি নিবে বলে মনে হচ্ছে বা প্রস্তুতি নিবে এরকম অবস্থায় চলে গেছে, তাদের জন্য আপনাদের এই জার্নিটা কেমন ছিল এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনারা যে জার্নিটা করেছেন, এখান থেকে অনেক কিছুই থাকবে যেটা হচ্ছে তাদের জন্য কাজে আসবে, এবং তারা সেই টিপস গুলো নিয়ে সুন্দরভাবে প্ল্যান করে সামনে আগাতে পারবে। তো ইনশাল্লাহ আমি বেশি কথা বাড়াতে চাচ্ছি না। আপনাদের সাথে আমরা আছি এখানে, ইনশাল্লাহ আমরা আপনাদের কথা শুনবো একে একে। তো চলুন আমরা রাশিদ স্যারের কাছে আবার চলে যাই। প্লিজ আপনি সবাইকে আমাদের সাথে যোগাযোগ করি এবং কথা বলার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, জনাব মোহাম্মদ রুহুল হুদা স্যার আপনাকে। আচ্ছা, তো নতুন করে আসলে কিছু বলার নাই। আপনাদের ম্যাসিভ সাকসেস একটা বলা যায়, অনেক বড় একটা সফলতার আপনারা মুখ দেখেছেন, এবং আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে আরো বড় কিছু আসবে। আসলে আমাদের লাইফটা হচ্ছে জাস্ট একটা স্টার্টিং। এর নির্দিষ্ট কোনো গোলে থেমে থাকলে হবে না। আমাদের সাকসেসের আসলে কোনো আলটিমেট কোনো গোল নাই। হ্যাঁ, এটা চলমান। জীবনের সাকসেসটা হচ্ছে চলমান। এটা সাকসেসটা হচ্ছে একটা জার্নি। জীবনটা যেমন একটা জার্নি, সাকসেস সাকসেসটাও হচ্ছে একটা জার্নি। এটা কোনো এন্ডিং পয়েন্ট নাই। তো মোটামুটি একটা বড় মোটামুটি একটা ভালো একটা সফলতা আপনারা অর্জন করছেন। ধন্যবাদ। আপনাদের সাথে আমি মোটামুটি প্রায় প্রায় 1.5 বছর ধরেই আছি আর কি। তো মোটামুটি সবার সাথেই এভাবেই সম্পর্কটা গড়ে উঠেছে। আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে, এবং এবং দোয়া করি যারা আপনারা প্রত্যেকে ভাইভাটা পাস হয়েছেন, প্রত্যেকেই যেন চাকরিটা পান। কারণ এমনটা হবে, এটা মানে বলতে চাইছিলাম না, বাট এমনটাও মানে বলা উচিত যে এই বিষয়গুলোতে আপনাদের কলেজ সিলেকশন, তারপরে দেখা যাচ্ছে যে এই মানে কোন কোন কলেজ চয়েস, এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আপনাদের আরও ক্লাস হবে, যাতে করে আপনারা অবশ্যই কলেজগুলো পান। হ্যাঁ, তাছাড়া কি হবে, দেখা যাচ্ছে ভালো ভালো কলেজ দিলেন বা কলেজ সিলেকশনে একটু ভুল হয়ে গেল, সেক্ষেত্রে আপনারা মানে ক্ষতিগ্রস্ত হবেন, কলেজ পাবেন না, ভালো মার্কস পাওয়ার পরে অনেক ক্ষতিগ্রস্ত হবেন। তো এই জন্য নিজের সেফ জোনটাকে টিকিয়ে রাখতে গেলে কিভাবে কলেজ সিলেকশন দিতে হয় এই সংক্রান্ত পরবর্তীতে আপনাদের ক্লাস হবে, সেমিনারগুলো হবে ইনশাল্লাহ। আপনারা যে গ্রুপে আছেন সেই গ্রুপ অনুযায়ী ক্লাস হবে। আচ্ছা, তো আজকে আমি আর বেশি মানে কথা বাড়াচ্ছি না।
ইনশাআল্লাহ পরবর্তীতে আরও কথা হবে। আজকে আপনাদের কাছ থেকে শুনবো, এবং যেহেতু এটা পেজেও লাইভ চলতেছে, অনেকেই আছেন যারা আপনাদের সাকসেস স্টোরি শোনার জন্য মানে দৃঢ় অপেক্ষমান। তো চলেন আমরা একে একে আপনাদের সাকসেস স্টোরিটা শুনি। তো সর্বপ্রথম মৌসুমী হাসান বলেন, অল্প সময়, হ্যাঁ, সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপাতত অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার হিসেবে কর্মরত আছি এবং ঢাকা জেলা মাস্টার ট্রেনার। কিন্তু কলেজের ইচ্ছাটা বরাবরই ছিল ছোটবেলা থেকে। আহ, যখন এনটিআরসি পরীক্ষাটা দিব তখন কলেজে আসলে কিভাবে প্রশ্ন হবে বা এটা আসলে একদমই জানা ছিল না। তো হঠাৎ করে এলেক্সের সাথে কিন্তু আমি কখনোই পরিচিত ছিলাম না, যেহেতু আমি ন্যাশনাল স্টুডেন্ট না, জগন্নাথ ইউনিভার্সিটি স্টুডেন্ট। তো আমি যখন দেখলাম যে এলেক্সে এরকম একটা আমাদেরকে অপরচুনিটি দিচ্ছে যে পেইড ক্লাস করার, কিন্তু সেটা এতটা নামমাত্র হবে এটা আসলে কখনো চিন্তাও ছিল না। ভয় হচ্ছিল যে মাত্র এই কয়টা টাকায় কি পড়াবে আমাদের। তারপরও মানে সাহস করে স্কুল এবং কলেজ দুটাতেই যেহেতু পরীক্ষা দিয়েছি, দুটাতেই আমি ভর্তি হই এবং বইটা নিয়ে নেই। কিন্তু রাশেদ স্যার, আজিজুল হক স্যারকে পেয়ে, স্পেশালি রাশেদ স্যারের কথা না বললেই নয়, যে একদম শূন্য থেকে যদি শুরু হয় তাহলে সেটা স্যার করেছিলেন। এবং স্যারের ইন্সপিরেশন না থাকলে এই পর্যন্ত আমি মনে হয় পাশই করতে পারতাম না। কারণ কলেজের পরীক্ষাটা কঠিন হয় এটা সবাই জানে এবং সবাই ভয় দেখিয়েছিল, আমার কলিগরাও, যে স্কুলে হয়ে যায় কিন্তু কলেজে আসলে হয় না। কলেজে খুব টাফ, কিন্তু স্যার এত সহজ করে দিয়েছিলেন। গাইড থাকলে হয় না, গাইডলাইনারও একজন লাগে, গাইডলাইনটা দিতে হয়, এবং সেই কাজটা আমাদের কিন্তু রাশেদুল স্যার করেছিলেন। এবং যত গাইডই নেন না কেন, যদি পাশে কেউ না থাকে, আসলে ওভাবে আপনাকে দিক নির্দেশনা দেওয়ার মতো কেউ না থাকলে মনে হয় না ওভাবে সাকসেস হওয়া যায়। এবং এই কারণে রিটেনে আলহামদুলিল্লাহ ভালো করার পরে স্যারকে কিন্তু আমরা কেউ ছাড়িনি, একদম ভাইবা পর্যন্ত স্যারকে আমরা রেখেছিলাম জোর করে অনেকটা। এবং আমি, অনন্যা, সুবর্ণা একটা গ্রুপ করে সবাইকে ডেকে আমরা বলেছিলাম যে আমরা স্যারকে ছাড়বো না, একদম ভাইবা পর্যন্ত। যাই হোক, আলহামদুলিল্লাহ স্যারকে খুব জোর করে রেখেও আমাদেরকে স্যার সময় দিয়েছেন, কষ্ট করেছেন, অনেক অনেক পরিশ্রম করেছেন, যার ফল আজকে আমরা স্যারের আহ, সাথে যে 24 জন ছিলাম প্রায় সবাই আমরা পাশ করেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ মৌসুমী। সিদ্ধার্থ, আপনার এই যে জার্নিটা, হ্যাঁ, আপনার তো বয়স মোটামুটি প্রায় 35-এর কাছাকাছি বলা যায়। তো আপনার এই যে জার্নিটা, তো এই সম্পর্কে আপনি একটু বলেন যে আপনার রিটেন থেকে শুরু করে মোটামুটি ভাইবা পর্যন্ত আপনার স্ট্রাগল, আপনার জার্নিটা, এটা আসলে আমরা শুনতে চাচ্ছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাশিদুল ইসলাম স্যারকে। আহ, এখানে উপস্থিত আছেন আমাদের রুহুল আমিন স্যার, তাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য কথা বলার। প্রথমেই আসলে এই কৃতজ্ঞতা আসলে প্রকাশের কোনো ভাষা আসলে আমার জানা নেই। আর যেটা স্যার বলছিলেন যে আসলে আমার এজটা কিন্তু একদম মানে বর্ডার লাইনে গিয়ে ঠেকেছে, একদম শেষ মাথায় আছি। এই মাসেই আমার এজ প্রায় শেষের দিকে আর কি, একদম জুনের শেষ দিকে। তো যাই হোক, যেটা হচ্ছিল যে আমি এর আগে 17তম নিবন্ধনটা দিয়েছি। এর আগে আসলে বিসিএস আর ব্যাংকের জন্যই প্রিপারেশন নিয়ে যাচ্ছিলাম, বারবার টিকছিলাম, বারবার হোঁচট খাচ্ছিলাম। আমি স্যারকে বলেছিলাম যে এর আগে আমার অনেকগুলো ভাইভা দেওয়া হয়েছিল, বারবার আমি তারপর থেকে হয়নি। আর এরপরে এনটিআরসি এর ব্যাপারটা হচ্ছিল এরকম যে স্কুলের ব্যাপারে প্রথম দিক থেকে একটু আগ্রহটা কম ছিল, বিকজ আমার বাবা হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। তো স্কুলের ব্যাপারটা একটু জানতাম, আমার কাছে তখন থেকে একটু একটু কম ভালো লাগতো আর কি। তো পরে আমি অনেকটা করে জাস্ট কলেজের জন্য অ্যাপ্লিকেশন করলাম, যে যেহেতু একবারই সুযোগ আছে দেখি কি হয়। তো দেওয়ার পরে যখন বই কিনলাম, আমার এখনো মনে আছে যে ফ্রেন্ডস প্রকাশনের বই কিনেছিলাম। তো বই নিয়ে আমি ঠিক মানে কুল কিনারা খুঁজে পাচ্ছিলাম, এটা একদমই সত্যি কথা। আর ফেসবুকে কিভাবে যেন হঠাৎ করে একটা স্পন্সর্ড একটা সম্ভবত একটা পেজের আর কি আসে এলেক্স থেকে। আর তখনই আর কি আমার মানে ওইখানে ঢোকা আর কি, এবং জাস্ট নিজে থেকে, আমাকে এমন না যে কেউ বলেছিল যে এলেক্স এ আসো বা এটা। আমার ওখানে ভাল লাগলো যে না, এখানে করি, একটা কোচিং করি বা কোনো একটা করি। তো ওখানে যখন গেলাম তখন মানে অ্যামাউন্টটা এতটা কম ছিল, আমি ভাবলাম যে না, করেই ফেলি, মানে মোস্ট প্রবাবলি 500 বা এরকম ছিল তখন। তো ঢুকে পড়লাম। স্যারের ফার্স্ট ডে যখন স্যার কথা বললেন, স্যারের কথা, রাশিদুল স্যারের ক্লাস ছিল, স্যারের কথা তখন ফ্রি ক্লাস হচ্ছিল। তো ফ্রি ক্লাসে স্যারের কথা শুনে জাস্ট মানে কেন জানি মনে হচ্ছে যে আমি পারবো, আমার দ্বারা পসিবল। যেটা আমার এর আগে মনে হচ্ছিল সবার কাছে কথা শুনে যে না, কলেজ সো টাফ, কলেজ পাওয়া একেবারেই ইম্পসিবল, বিসিএস পাওয়া সহজ, তাও কলেজের
লেকচারার হওয়া সহজ নয়, বিকজ ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ, জাহাঙ্গীরনগর অনেক জায়গা থেকে স্টুডেন্টসরা এখানে প্রতিযোগিতা করে। সো ইটস সো টাফ, বাট ওই দিন আমার জাস্ট মাথাটা আসলে অন্যরকম হয়ে যায়। আর তারপর থেকেই সেই মানে সেলফ কনফিডেন্সটা গ্রো করলো। দেন স্যারকে বহু জ্বালাইছি। দেন লিখিত পরীক্ষা দিলাম। লিখিত পরীক্ষার আগে জাস্ট আমার এতটুকু বলতে পারি যে 2 থেকে 3টা মাস স্যার আমাদেরকে এমন ভাবে ধরে রেখেছিল যে আমরা মনে হয় প্রত্যেকে রাত 1টা 2টা পর্যন্ত পড়ছি। আর এরপর শীট গুলো, নোটস গুলো ফলো করা, দেন হচ্ছে নিজেদের মতো করে নোটস করা। স্যার আবার নোটস গুলো দিতেন, দিয়ে আমাদেরকে আবার বলতেন যে নোটস গুলো তোমরা নিজেদের মতো করে করো, সেগুলোকে অ্যাপ্লাই করা, সেগুলোকে পড়া, এবং ফাইনালি সেই সাজেশন অনুযায়ী এগিয়ে যাওয়া এবং পরে লিখিততে পাশ করে আসা। আর ভাইভার আগে প্রথম দিকে তো শুনেছিলাম ভাইভা খুব ইজি হবে, বাট স্যারই কিন্তু শুরুতে আমাদের বলেছিলেন যে আপনারা যতটাই ভাবছেন ভাইভাটা খুব ইজি বা ভাইভাতে গেলে পাশ হয়, কথাটা কিন্তু ঠিক নয়। ভাইভা কিন্তু মানে এখানে এবার প্রতিযোগিতার জায়গা অনেক বেশি, বিকজ অনেক বেশি টিকে গেছে। এবং এই জিনিসটা আমার যতদূর মনে হয় যে যারা এলেক্সের বাইরে ছিল তারা কিন্তু এভাবে অতটা বুঝতেও পারেনি হয়তো। আর আমাদের একদম শুরু থেকে স্যার আমাদেরকে একদম ফ্রি আমাদেরকে সহযোগিতা করেছেন। এরপর আমরা পেইডে স্যারকে অনেক জোরাজোরি করে ধরেছি। আজিজুল স্যার আমাদেরকে হেল্প করেছেন। রুহুল আমিন স্যার মাঝে মাঝে আমাদের গ্রুপে এসে মেসেজ করতেন। তো সেই বিষয়গুলো তো ছিলই। আর স্যার, আমি একটা কথা বলি, জাস্ট স্যার যখন আমাদের ভাইবা ক্লাস নিতেন আমার সে সময় যেমন বুক ধুকধুক করতেছিল, তো আজকেও কিন্তু সমান তাই করছে, কেন জানি না, এটা হচ্ছে, এটা অভ্যেস হয়ে গেছে আর কি। তো যাই হোক, এই এলেক্সের যে অবদান, এলেক্সের যে আমাদের আমাদের জন্য এত কিছু, আমি নিঃসন্দেহে বলতে পারি যে জাস্ট এই এলেক্স যদি না থাকতো আমি সত্যিকার অর্থে পারতাম না। কারণ এমন একটা সময় আমি চলে এসেছিলাম যে এখানে আসলে মানে আমাকে ওইভাবে ইনফ্লুয়েন্স করার মতো কেউ ছিল না রিয়েলি। কারণ এই সময়টা হয়তো আপনাদের জীবনে যখন আসবে কারো বুঝতে পারবেন এই সময়টা কতটা কষ্টের আর কি, একদম শেষ সময় এসে পৌঁছানোটা। আচ্ছা, ঠিক আছে, তো যাই হোক, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা পুনরায় জ্ঞাপন করছি। আর এলেক্সকে অসংখ্য ধন্যবাদ, এখানে যারা উপস্থিত রয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আপনার আপনার যে জার্নিটা এটা অনেককে অনুপ্রাণিত করবে, কারণ শেষ সময় এসে এই এখানে ধরে থাকা, শান্তভাবে বিচলিত না হয়ে পর্যায়ক্রমে আস্তে আস্তে পার হওয়া, এটা অনেক মানে সাহসিকতা প্লাস অনেক ধৈর্যের বিষয়। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যার, দোয়া রাখবেন স্যার। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ সিদ্ধার্থ। নেক্সট আমরা শুনতে চাচ্ছি সুবর্ণার কাছ থেকে। সুবর্ণা। আচ্ছা, ঠিক আছে, উনি হয়তো বাইরে আছেন। নেক্সট আমরা শুনবো ডায়মন্ড রয়। আপনি আছেন এখানে আমাদের সাথে? ডায়মন্ড রয়। জি আদাব স্যার। জি আদাব। আচ্ছা, আপনার অভিজ্ঞতাটা শেয়ার করেন। স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। স্যার ফার্স্টে রেজাল্ট দেখে আপনাকে পার্সোনালি নক করেছিলাম, পার্সোনালি ফোন দিয়েছিলাম। তো আমার অভিজ্ঞতা থেকে বলি যে আমি রিটেন পরীক্ষা, ভাইভা পরীক্ষা আপনাদেরকে ফলো করি, এলএক্স কে অবশ্যই ফলো করি। আর অনার্স থার্ড ইয়ার থেকে এলএক্স এর সাথে আছি। অনার্স থার্ড ইয়ারে মানে যে ছেলে মানে পাস করবো না, অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার একটা বড়, তো সেক্ষেত্রে আমি পড়াশোনা করতে পারিনি। তো এলএক্স এর সাথে না থাকতে হলে হয়তো আমি পাস করতে পারতাম না, মানে অনার্স থার্ড ইয়ার। আর ফাইনাল ইয়ারও রেজাল্ট ভালো হইলো এলএক্স এর কারণে। আবার সেই সাথেই মানে বিশ্বাস ছিল যে আমি যদি সেই সময় যদি লেগে না থাকতাম তাহলে হয়তো আমি এই রিটেনও পাস করতে পারতাম না। আর ভাইভাতে যদি আপনাকে যদি না পাইতাম মনে হয় আমার ততটা আমি পাইতাম না। আর এমনিতেও মক টেস্ট যখন ভাইভা দিলাম সেখানে কিন্তু ফেল করছিলাম আমি। তো স্যার আপনি কিন্তু আমাকে বলছিলেন যে আপনাকে একটু ইমপ্রুভ করতে ছিলাম যে আসলে মক টেস্টে আমি যদি ফেল করি তো আমি ভাইভাতে মনে হয় আরো ফেল করবো। তো যাই সৃষ্টিগত অশেষ কৃপায় ভাইভাতে পাশ আসছে। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তীতে যারা আসবে যদি তারা যদি একটা স্ট্যান্ডার্ড লেভেলে যদি পড়াশোনা চায় তাহলে আমার মনে হয় এলএক্স বেস্ট। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ডায়মন্ড রয়। আচ্ছা, আপনার কি মাস্টার্স শেষ হয়ে গেছে? হ্যাঁ জি স্যার, মাস্টার্স শেষ হয়েছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।
আচ্ছা, ধন্যবাদ ডায়মন্ড রয় আপনার সুন্দর মন্তব্যের জন্য। আচ্ছা, এরপরে আমরা অনন্যা আছেন? অনন্যার কাছ থেকে শুনতে চাই। অনন্যা আছেন আপনি? জি আদাব স্যার। জি আদাব। জি অনন্যা, আপনার অভিজ্ঞতাটা শেয়ার করেন। আমার অভিজ্ঞতা আসলে স্যার, আমি যখন এনটিআরসি প্রিলিমিনারি পরীক্ষা পাশ করি তখন আমি রিটেনের প্রিপারেশনটা কিভাবে শুরু করব এই জন্য আমি বিভিন্ন মানে লিটারেচার এক্সপ্রেসে আসার আগে আমি আরো কয়েকটা গ্রুপে আমি জয়েন হই, বিভিন্ন জায়গায় আমি অ্যাডমিটেড হই। তখন দেখা যায় কি আমার কাছে মনে হলো যে রিটেন পাস করাটা ইম্পসিবল, হিউজ সিলেবাস এবং সময় তো কম, মাত্র 1.5 মাস। আমি মোটামুটি এক প্রকার হাল ছেড়ে দিচ্ছিলাম যে হয়তোবা আমি কলেজটা ছেড়ে দেবো, আমি স্কুলের প্রিপারেশনটা নিব। কিন্তু কিছুদিন যাওয়ার পরে আমি যখন লিটারেচার এক্সপ্রেসের বই এবং স্যারদের পরামর্শ এবং গাইডলাইনের তত্ত্বাবধানে আসি, তখন আমার মনে মানে তখন ওই বিশ্বাসটা আসে যে না, আমি স্কুল এবং কলেজ দুইটা প্রিপারেশন নিতে পারবো। এবং এই মানে সাগর সম যে সিলেবাস, ওইটা এত সংক্ষেপ করে স্যার দিয়েছিলেন এবং আমাদেরকে এতটা কনফিডেন্স দিয়েছিলেন যে এটাই কমন পড়বে, এবং এতটুকু পড়া কভার করে পরীক্ষায় সবগুলোই কমন পাওয়া, মানে এটা সত্যি আসলে এটা পুরাটাই স্যারের ক্রেডিট। আর পার্সোনালি আমরা স্যারের কাছ থেকে যতটুকু সাপোর্ট পেয়েছি এবং আত্মবিশ্বাস, মানে আত্মবিশ্বাসটা বড় বিষয়, এটার জন্য আসলে এতদূর পর্যন্ত আসতে পেরেছি। জানি না শেষ পর্যন্ত কলেজ পাবো কিনা, কিন্তু লিটারেচার এক্সপ্রেস এর কাছে আমি অনেক কৃতজ্ঞ। আর আমাকে আমার জুনিয়ররা যখন জিজ্ঞাসা করে যে কিভাবে প্রিপারেশন নেব, আমি বলি যে চোখ বন্ধ করে লিটারেচার এক্সপ্রেসে ফলো করা উচিত, এবং আমি এটাই করেছি। স্যার, এটাই ছিল আমার অভিজ্ঞতা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ অনন্যা। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের কারণে। আচ্ছা, তো এই পরবর্তীতে আমরা শুনবো অনিন্দিতা। আমাদের গ্রুপ অফ লেকচারার্স এর সবচেয়ে ফাঁকিবাজ স্টুডেন্ট, বাট উনিও ওভারকাম করে গেছেন। তো একটা গ্রুপের নামই দেওয়া হয়েছিল, এটা ফার্স্ট গ্রুপ, যারা যথেষ্ট লয়াল এবং মানে প্রমিসিং, সত্যি কথা পড়ার প্রতি যথেষ্ট ডেডিকেশন ছিল। তো তাদের নিয়েই আপনারা অবশ্য নিজেরাই গ্রুপটা খুলছিলেন, খুলে আমাকে অ্যাড করে নিয়েছিলেন। তো এই যে চলে এসেছেন আমাদের অনিন্দিতা। তো বলেন, আপনার অভিজ্ঞতাটা বলেন। আদব স্যার, আসলে আপনি যে আমাকে যেটা দিয়ে শুরু করেছেন, আসলে আমি একটু মানে ছোট থেকে আমার মনে হয় আমি একটু ফাঁকিবাজ, একটু মানে চালাকি করে পড়াশোনা করতে পছন্দ করি। তো আমার এলেক্সের সাথে জার্নিটা শুরু হয় অনার্স ফাইনাল ইয়ার থেকে। তো তখন থেকে আমার মনে হয়েছিল যে আমি কেন ফার্স্ট ইয়ার থেকে পেলাম না, মানে এই আফসোসটা আমার মধ্যে ছিল অনেক বেশি। যখন আমি নিবন্ধন দিলাম, দেওয়ার পর মানে প্রিলি টেকার পর স্কুল কলেজ দুটোই হয়েছিল। তো তারপরে যখন সিলেবাস দেখি আমার মাথা পুরোই ঘুরছিল যে আমি কোথা থেকে শুরু করব, স্কুল করবো না কলেজ, দুটো আমার পক্ষে সামলানো সম্ভব না। তখন একমাত্র আমি মানে রাশেদুল স্যারের একটা কথা আমার মনে পড়ে যে স্যার বলতো স্বপ্ন যদি দেখেন বড়টাই দেখবেন, আর আপনাদেরকে দ্বারাই হবে। বাকি সবাই আমার ফ্যামিলি থেকে শুরু করে আমি বলবো সবাই আমাকে ভীষণ ভয় দেখিয়েছিল, সবাই বলছিল কলেজ সম্ভব না, স্কুলটাই ট্রাই করো, এটা হলেই ভালো। একমাত্র স্যার আমাদেরকে সাহস দিয়েছিল না, স্বপ্ন দেখলে বড়টাই দেখবেন। আর স্যার বিষয়টাকে এত সহজ করে দিয়েছিল, যে কোনো সমস্যায় স্যার আমাদেরকে এতটা হেল্প করেছিল, মানে আমি কৃতজ্ঞতা বা ভাষা দিয়ে প্রকাশ করতে পারছি না যে স্যার কতটা হেল্প করেছিল। আর আমি এই তো তারপরে তো স্যারের কথাগুলো শুনেছি, যতটা সম্ভব ফলো করার চেষ্টা করেছি, তারপরে এত দূরে আসতে পেরেছি। এই জন্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, এলেক্সকে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এর পরবর্তীতে আচ্ছা, সাথী রানী আপনি আছেন? সাথী রানী, মিউট অন করো। আদব স্যার। জি আদাব। ও এলেক্সের সাথে আমার প্রথম পরিচয় হয় মাস্টার্সে। আমি যখন আনন্দমোহন কলেজে আসলাম, আমার তো ছোট বাচ্চা ছিল। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম যে মাস্টার্স আমার দ্বারা হচ্ছে কিনা, সামলাতে পারবো কিনা। তখন আমার ফ্রেন্ড সার্কেল থেকে আমি এলেক্সের বিষয়ে জানতে পারি। ওরাই আমাকে সাজেস্ট করে যে দেখো, যেহেতু তোমার ছোট বাচ্চা আছে, পড়ার সময় পাও না, তুমি এলেক্সে চোখ বন্ধ করে ফ্লো করো, তুমি পাস করতে পারবা। সৃষ্টিকর্তা অশেষ কৃপা, আর এলেক্সের এই যে এত সুন্দর বই সাজেশন, আমি মাস্টার্স একবারেই পাস করি সামনের বছরে।
তো তারপর তো প্রিলি নিবন্ধনে অ্যাপ্লাই করি, হ্যাঁ প্রিলি স্কুল কলেজ দুটাই ঠিকই। তারপরে আমি প্রথমে ভাবি যে এলএক্স এর পেজ আছে কিনা, আমি জানতাম না যে এলএক্স থেকে নিবন্ধনের জন্য আবার কোর্স বা বই পাওয়া যায়। পরে আমার আবার আরেকটা বান্ধবী ওই আবার বলছিল এলএক্সে আবার নিবন্ধনে ইয়ে করে বই দেখতে পারিস। তো আমি তখন অর্ডার করি, দুইটা আমার ভীষণ ভালো লাগছে। যেহেতু প্রথম থেকে কলেজ চয়েস ছিল আমার, হ্যাঁ আমি কলেজের জন্য এলএক্স এর পুরা স্ট্রাকচার ফলো করছি, আর স্কুলে জাস্ট আমি এলএক্স এর বইটা ফলো করছি নিজে নিজে। আমি কিন্তু দুটোই রিটার্ন পাস করছি। তো শেষের দিক আবার আমার যেহেতু বাচ্চা আছে, শাশুড়ি মা বয়স্ক, শেষের দিক অক্টোবরে যখন ডেট হয়, আমি স্কুলের ক্লাসগুলো ফ্রি ক্লাস দিছিল, স্যার কিন্তু বইয়ের সাথে ফ্রি ক্লাস দিছে, কোনো স্কুলের জন্য ভাইবা কোর্স করাই নেই। তো আমার বাচ্চার জন্য একটু অসুস্থ ছিল মাঝখানে, আমি বাচ্চার জন্য ক্লাস করতে পারিনি। পরে হয় কি, আমি যখন ভাইবা দিই স্কুলের ভাইবা, আমি এত নার্ভাস ফিল করছি যে আমি জানা জিনিস পারি নাই, মানে এত হোপলেস হয়ে গেছি। পরে এলএক্স থেকে যখন কলেজের জন্য কোর্স শুরু করে, আপু আমাকে বলে, সুবর্ণা আপুকে অনেক অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ যখন কোর্স শুরু করে আমি প্রথম থেকে ছিলাম, তো স্যার এত সুন্দরভাবে পড়াইছে যে আমি এত কনফিডেন্সলি উত্তর দিয়েছিলাম। 5-6টা কোশ্চেন করেছিলাম, মনে হচ্ছিল আমি এত কম কোশ্চেন কেন করলো, আমি তো এসে কান্না শুরু করছিলাম। স্যারকে বলছিলাম, রাশেদুল স্যারকে, যে স্যার আমাকে এত কোশ্চেন কেন করলো, আমাকে টিকাবে না? হ্যাঁ আমাকে না এত কোশ্চেন, মানে স্যার আমাদের কনফিডেন্স লেভেল এত বাড়িয়ে দিয়েছিল, মানে এত সুন্দর করে গুছিয়ে পড়িয়েছিল। হ্যাঁ যেখানে আমি স্কুলে ফেল করছি, আমাকে স্কুলে পাস আসে নাই, মানে আমি এত নার্ভাস ছিলাম, আমি সহজ কোশ্চেন পারি নাই। সেখানে আমি কলেজে মানে আপুটা বলতেছিল যে তুমি এত টেনশন করতেছো কেন, তোমার তো কোশ্চেন ভালো হয়েছে, তোমার ভাইবা ভালো হয়েছে, এত কম কেন কোশ্চেন করলো, আমাকে কেন আরো বেশি করলো না? হ্যাঁ মানে এলএক্স কে কি বলবো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার, অনেক অনেক করেছেন আমাদের জন্য, নাহলে আমি কখনো লেকচারার হতে পারতাম না, মানে এই পর্যন্ত সুপারিশ হতে পারতাম না, যেখানে আমি স্কুলে নিজে ফেল করছি, মানে স্যারের স্ট্রাকচার ফলো করতে পারি নাই, মানে ভাইবার জন্য পড়তে পারি নাই। ওই জন্য আমার নতুন এই পর্যন্ত 15 থেকে 20 জন যারাই আমাকে নক করেছে, আমি সবাইকে স্যারের কথাই বলেছি। হ্যাঁ এমনকি অনেকে অলরেডি স্যারের কাছে ভর্তি হয়েছে, আরো অনেকে অলরেডি আমাকে নক করেছে। আমি সবাইকে বলেছি যে যদি লেকচারার হতে চাও, তার সাথে তুমি স্কুল এমনিতে পারবে, কারণ এলএক্স এমন ভাবে গুছায় পড়ায়, স্কুলের জন্য আলাদা করতে হয় না, অলওয়েজ ওখান থেকে হয়ে যায়। তো সবাই বলেছে সমস্যা নাই, অনেকে ভর্তি হয়েছে, আরো অনেকে হবে। এলএক্স এর জন্য শুভকামনা রইল। আমাদের জন্য বিশেষ করে আমরা যারা দিক নির্দেশনা পাচ্ছি না, হ্যাঁ মনে করেন যে দিক নির্দেশনার জন্য আটকে যাই, আমাদের জন্য একদম এটা কি বলবো, বলার ভাষা নেই। মানে সারা জীবন আমি এলএক্স এর সাথেই আছি। হ্যাঁ আর পরবর্তী প্রজন্ম যত আমার পরিচিত ভাই বোন আছে, সবাইকে আমি এলএক্স এর কথাই বলি, ওরাও চোখ বন্ধ করে, অনেকে অলরেডি ভর্তি হয়েছে, আর অনেকে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাদেরকে আমাদের জন্য এত এত সময় দেওয়ার জন্য। আচ্ছা স্যার, আদর স্যার, মন্তব্যের কারণে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আমরা এবার শুনবো আফরোজা আক্তারের কাছ থেকে। আফরোজা আপনি আছেন? আফরোজা আক্তার আপনি আমাদের সাথে আছেন? আচ্ছা উনি সম্ভবত নেই। আচ্ছা মরিয়ম আক্তার আছেন এখানে? আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম মরিয়ম। জি স্যার, আমি আসলে কি বলবো স্যার, আমি যে আসলে লেকচারারে পাশ করবো স্যার, এটা আমি মানে ভাবতেও পারি নাই। সত্যি কথা স্যার, আমি মানে কি করবো না করবো রিটার্ন পাস করে প্রিলি পাস করার পরে বুঝতে পারছিলাম না। তখন আসলে আপনাদের এখানে ভর্তি হই, তারপরে আপনি যে পরীক্ষা, আমি আসলে লাস্টের দিকে ভর্তি হই, আপনি আমাকে লাস্টের দিকে নিচ্ছেন। আমি ভাবছিলাম যে হয়তো বা লাস্টের দিকে আমি কিভাবে কি লিখবো না লিখবো। আসলে আমাদের যারা ছিল আমাদের গ্রুপের সবাই এতটাই মানে কোঅপারেট ছিল, সবাই একসাথে আমরা নোটস গুলো করছি, স্যারে আমাদেরকে অনেক দিক নির্দেশনা দিচ্ছে। স্যারদের জন্য আসলে মানে কি বলবো, রাশেদুল স্যারের কথা মানে না বললেই নাই। স্যার আমাদের এত পরিমাণে কেয়ার করছে যে আমাদের যে আসলে মানে পরীক্ষাগুলো নিচ্ছে, তার প্রত্যেকটা খাতা এত কেয়ারফুলি দেখছে যে মানে আমি কোথায় মানে রাইট ফ্রম বার ভুল করছি, কোথায় কি না দিছি, কোন কোটেশনটা লিখলে বেশি ভালো হবে, মানে সবকিছু একদম কেয়ারফুলি স্যার সব বলে দেখছি আমাদের। আসলে আমি মানে আমি যেটা বলবো যে আমার হচ্ছে
স্যারের রিটার্নের যে পরীক্ষাগুলো নিয়েছিল এই পরীক্ষাগুলো আমার জন্য মানে খুব কাজে দিচ্ছে। এই পরীক্ষাগুলা কিভাবে লিখতে পারছি, টাইম মেনটেনের যে বিষয়টা এটা হয়েছে। তাছাড়া হচ্ছে ভাইবার যে বিষয়টা, ভাইবা স্যারে আমাদেরকে নিচ্ছে, যখন মুখ টেস্ট দিয়েছি কোথায় আমার মানে সমস্যা সেটা বুঝতে পারছি। তারপর এই বিষয়টাকে আমি আবার ভালো করে পড়ছি যে এই বিষয়টা পারি না, এটা আবার ভালো করে পড়তে হবে। মানে আসলে কি বলবো, স্যারের প্রতি সারা জীবন কৃতজ্ঞ যে শুধুমাত্র স্যারের জন্য আমরা এত দূরে আসতে পারছি। আর হচ্ছে নতুনরা যারা আছে আমি সবাইকে বলবো যে স্যারের শুধুমাত্র স্যারের কথাগুলো শুনলেই আপনারা অবশ্যই লেকচারার হতে পারবেন। মানে স্যারের প্রতিটা কথাই আমাদেরকে ইন্সপায়ার করতো, প্রত্যেকটা কথা। মানে স্যারের কণ্ঠটা শুনলে মনে হতো যে না, স্যার আমাদেরকে এত কষ্ট করতেছে, এত পরিশ্রম করতেছে, আমরাও স্যারের জন্য ভালো কিছু করি। মানে পড়ার একটা আগ্রহ সৃষ্টি হইতো, যেটা এর আগে মানে এতটা পড়াশোনা করতাম না। সত্যি স্যার মানে আপনার প্রতি বা আমাদের যারা ছিল, আমাদের কলিগরাম, মানে আমাদের যারা পড়াশোনা করছে তারা অনেক 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 সাহায্য করছে। সবার জন্যই মানে আমি দোয়া করি যাতে আল্লাহ আমাদেরকে দেয়। আর আপনাদের জন্য শুভকামনা, আপনারা অনেক কষ্ট করছেন আমাদের জন্য। ঠিক আছে, এটাই ছিল আমার এক্সপিরিয়েন্স। মরিয়ম, অনেক অনেক ধন্যবাদ। আসলে আমরা হয় কি, আসলে একটা বেস্ট প্লেয়ার যদি উদাহরণের কথা বলি, পৃথিবীর বেস্ট প্লেয়ার বর্তমানে ফুটবল প্লেয়ার হচ্ছে রোনালদো আর মেসি, তাই না? কিন্তু তারা যে টিমে খেলে তাদেরও কিন্তু কোচ লাগে। হ্যাঁ, তো আসলে এটা কোচ কেন লাগে? সঠিক গাইডলাইন, সঠিক দিক নির্দেশনার জন্যই লাগে। তো সেই কাজটা এলেক্স সর্বদা করার চেষ্টা করছে আপনাদের জন্য। আর পাশাপাশি আপনারা ভাইবার পরে আমি মোটামুটি আপনাদের ফ্রিতে দিতে চাইছিলাম, বাট আপনারা জোর করে ধরে নিয়েছেন আর কি, যার জন্য আলাদা একটা স্পৃহা ছিল। স্যার আপনি না থাকলে স্যার ভাইবাতে স্যার অনেকের মতো কান্না করতে হইতো স্যার। আপনি স্যার অনেক হেল্প করছেন ভাইবাতে আমাদের। এই কারণে আপনাদের মোটামুটি যে গ্রুপ অফ লেকচারার্স, যে গ্রুপটা, ওই গ্রুপটার নামও দিয়েছিলাম যে একটা টার্গেট ছিল যে যতজন আছেন সবাইকেই লেকচারার করিয়েই ছাড়বো ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ হয়তো একটা দুইটা দুর্ঘটনা ঘটছে, তাছাড়া মোটামুটি সবাই আলহামদুলিল্লাহ ওই গ্রুপ থেকে পাস করে গেছে। আচ্ছা, তো এবারে আমরা শুনবো হচ্ছে তানিয়ার কাছ থেকে। তানিয়া আছেন এখানে? তানিয়া, আচ্ছা উনি সম্ভবত নেই। আচ্ছা, সাইফুল ইসলাম রাকিব, আপনি আছেন? আসসালামু আলাইকুম স্যার, আমি আছি। হ্যাঁ তানিয়া, বলেন আপনার অভিজ্ঞতাটা শেয়ার করেন সবার সাথে। আলহামদুলিল্লাহ, আমার পাশ করার পেছনে প্রথমত মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত ছিল। পাশাপাশি কৃতজ্ঞতা পেশ করতে হবে রাশিদুল স্যারকে। আসলে রাশিদুল স্যার না হলে মনে হয় আমরা এই সুন্দরভাবে এত লং জার্নিতে এত সুন্দরভাবে আমরা পাশ করতে পারতাম না। অ্যালেক্সের সাথে আমার প্রথম পরিচয় হয় অনার মাস্টার্স এর পরীক্ষা একদম লাস্টের দিক দিয়ে, দুইটা পরীক্ষার সময়। তখন আমি ওনাদের শর্ট নোট গুলো দেখতাম, ওখান থেকে অনেকগুলো হুবহু কমনও পড়ে যেত। এর পরবর্তীতে আমি ফলো করতে লাগলাম। যখন প্রিলিতে আমার দুটোটাতে স্কুল আর কলেজ দুটোটাতে আসছিল, এরপরে হচ্ছে বইগুলো অর্ডার করছিলাম অ্যালেক্স থেকে। এরপর যখন স্যার হচ্ছে যে আজিজুল স্যার এবং রাশিদুল স্যার দুজনেই হচ্ছে যে কি ফ্রি ক্লাসগুলো নিতেন, আবার দুটোটাতেই ভর্তি হয়েছিলাম। আমি বেশি ফোকাস করছিলাম কলেজে স্কুলের চাইতে। আর স্কুলের পরীক্ষাটা অনেক ভালো হয়েছিল রিটেনের, কিন্তু ওখানে আমি নাম্বারিং এবল করার কারণে রিটেন পাস করতে পারিনি স্কুলে। আলহামদুলিল্লাহ কলেজের পরীক্ষাটা আমার মনে হয় আমার লাইফের সবচেয়ে ভালো একটা পরীক্ষা দিছি, একদম মনের মতো করে। প্রত্যেকটা প্রশ্নের মধ্যে হচ্ছে যে আমি 7-8টার মতো কোটেশন এড করছি, একটাতে মনে হয় 11টার মতো কোটেশন এড করছি। সবগুলো হচ্ছে আসলে দিতে গেলে স্যারকেই দিতে হয়। আবার হচ্ছে আমাদের যারা ফ্রেন্ডরা ছিলাম ওনারা অনেক বেশি হেল্পফুল ছিল। যখন আমরা একটা প্রশ্ন করতাম তখন হচ্ছে স্যার বলে দিত কোন কোটেশনটা কোথায় হবে। আবার সবার নোট থেকে আমরা করে কোটেশন করতে, কয়টা কোটেশন এড করব, কোনটা কিরকম হবে, এভাবে মানে প্রতিটা একদম হাতে কলমে স্যার যেভাবে আমাদেরকে শিখিয়েছেন আলহামদুলিল্লাহ, এরকম একজন কোচ না পেলে হয়তো আমরা এতটুকু আসতে পারতাম। আর সবার প্রতি আমার থাকবে, সেটা আমার হচ্ছে দুইটা বাচ্চা নিয়ে সংসার ফ্যামিলি সবগুলো নিয়ে একদম সব দিক দিয়ে একদম একটা মানসিক স্ট্রেসে ছিলাম। স্যারের মতো একজন সঠিক গাইডলাইন পেয়ে আলহামদুলিল্লাহ এখন নিজেকে অনেক সফল মনে হচ্ছে। স্যারের মতো একজন কোচ আমরা পেয়েছি। সবার প্রতি থাকবে আমার
সবাই যাতে যারা আমার থেকে অনেকেই আমাদের কলেজের পরামর্শ চাইছে, বলতে আমি শুধুমাত্র এলেক্স ছাড়া কোনো বইও নিই নাই আর কোনো প্রিপারেশন নিই নাই, শুধুমাত্র এলেক্সকেই স্যারকেই হচ্ছে কি আমি অনুসরণ করেছি। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সফলতা দিয়েছেন, যাতে আমরা সবাই যারা পাশ করেছি আমাদের গ্রুপে সবাই যাতে আমরা কলেজে অথবা মাদ্রাসায় যে কোনো জায়গায় যাতে আমাদের চাকরিটা হয়। তারও দোয়া করবেন আর চোখ বন্ধ করে বলবো সবাই এলাকাকে অনুসরণ করবো যথাযথভাবে, তাহলে ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই। সঠিকভাবে যদি লেগে থাকে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সফলতা দিবেন। শুভকামনা রইল সবার প্রতি। ধন্যবাদ তানিয়া। আচ্ছা, ধন্যবাদ তানিয়া আপনার সুন্দর মতামতের জন্য। আচ্ছা, রুদ্রনীল রয় আপনি আছেন? রুদ্রনীল রয়, আচ্ছা উনি সম্ভবত নেই। মনোয়ার আঞ্জুম রিয়াদ আপনি আছেন? মনোয়ার আঞ্জুম রিয়াদ, আচ্ছা উনি হয়তো নেই। অরুন্ধতী আছেন? ক্র্যাশ কোর্স, এগুলো হচ্ছে আমাদের ভাইভার ক্র্যাশ কোর্সে যারা ছিলেন পরবর্তীতে আমাদের সাথে অ্যাড হয়েছেন। প্রশ্ন করতে পারি স্যার? হ্যাঁ বলেন। স্যার আমাদের এলেক্স থেকে কতজন ভাইবে দিয়েছিল? এলেক্স থেকে আপনার হচ্ছে যে দুইটা গ্রুপ ছিল আমাদের, একটা হচ্ছে ক্র্যাশ কোর্স আর আরেকটা হচ্ছে আপনার গ্রুপ অফ লেকচারার্স। তো গ্রুপ অফ লেকচারার্সে ওখানে ছিল হচ্ছে মোটামুটি 25 জন, আর ক্র্যাশ কোর্সে ওখানে ছিল মোটামুটি আপনার হচ্ছে যে 100 কয়েকজন আর কি। তো যাই হোক মোটামুটি না 100 না, হয়তো একটু কম হবে। তো সর্বমোট যারা রেগুলার ছিল, সোজা কথা গ্রুপ অফ লেকচারার্সে সবাই রেগুলার ছিল, কারণ ওইটা তৈরি করে নেওয়া গ্রুপ। সোজা কথা ওনারা হচ্ছে ছুটির পর থেকে আমাদের সাথে মানে আমাদের সাথে যুক্ত আছে, যার কারণে বলা যায় যে ওটা নিজের হাতে তৈরি করে নেওয়া গ্রুপ এলেক্সের। হ্যাঁ, আর পরবর্তীতে যারা গ্রুপ অফ লেকচারার্স হয়ে আসছেন তারা অনেকে ছিলেন হচ্ছে আমাদের যে ফ্রি গ্রুপ ছিল যে কলেজের রিটেনের বা স্কুলের, সেখানে মোটামুটি রিটেনের কলেজের প্রায় 22টা ক্লাস দেওয়া হয়েছে ফ্রি। আবার হচ্ছে যে স্কুলের ক্ষেত্রে মোটামুটি ওরকম 16টা ফ্রি ক্লাস দেওয়া হয়েছে। তো তাদের মধ্যে থেকে যারা পরবর্তীতে পাস করছেন, আবার দেখা যাচ্ছে অনেকে রেফারেন্সে আসছেন পরবর্তীতে, তো তারা ছিলেন হচ্ছে ক্র্যাশ কোর্সে। তো সব মিলায় যদি এবারে দেখা যাচ্ছে যে সব মিলায় হয়তো 120-25 জনের মতো আমাদের এখান থেকে এবার ভাইভা দিয়েছেন। ঠিক আছে, ঠিক আছে। তো আচ্ছা, তো এবারে আমি দুইটা বিষয় জানতে চাইব। প্রথমত একজন হচ্ছে মৌসুমী আপনার কাছে, সেটা হচ্ছে আপনি রিটেনটা কিভাবে পড়ছেন। হ্যাঁ, রিটেনটা কিভাবে পড়ছেন এবং ভাইভাটা কিভাবে পড়ছেন, এটা আপনি একটু সবার কাছে একটু ক্লিয়ার করেন যে এই যে সম্পূর্ণ যে রিটেনের যে পড়াটা, সিলেবাসটা আপনি কিভাবে কভার করছেন বা কিভাবে শেষ করছেন। কারণ এখন আমাদের রিটেন কোর্সটা আছে, অনেকেই হয়তো ভয় পাচ্ছেন, যদিও যারা অলরেডি আমাদের 19তমতে আছেন তাদের আর ওই ভয়টা নেই, ওই বিষয়টা কেটে গেছে। তবুও এখানে পেজে যেহেতু লাইভ চলতেছে বা অনেকেই হয়তো বিষয়গুলো জানে না, তো তাদের কিন্তু আপনি আপনার যে রিটেন প্রিপারেশন, স্পেশালি রিটেন প্রিপারেশনটা আপনি কেমন নিয়েছিলেন এটা একটু শেয়ার করেন। ধন্যবাদ স্যার। রিটেন প্রিপারেশনের সময় একদম প্রথম ক্লাসের কথা যদি আমি বলি, আমার এখনো মনে আছে প্রথম যেদিন ভর্তি হলাম, এরপরে যেদিন ফার্স্ট ক্লাস হলো সেদিন স্যার আমাদের যে টপিকটা পড়ালেন বা বুঝালেন সেটার উপরে আমাদেরকে নোট করতে দিলেন যে এটার উপরে আপনি হচ্ছে নোট করবেন, এবং প্রত্যেকের নোট কিন্তু স্যার চেক করতেন এবং আমাদেরকে মার্কিং করতেন, এবং সবচেয়ে ফার্স্ট কি হয়েছে সেই ব্যাপারটা স্যার বলতেন। কিন্তু আমরা এখনো মনে আছে প্রথম নোটটা আমাদের রিটেনের ডিভাইসের উপরে ছিল, সম্ভবত হ্যাঁ রিটেন ডিভাইসের উপরে ছিল। সেখানে আমি ফার্স্ট হয়েছিলাম এবং প্রথম দিন ফার্স্ট হওয়ার পরে তারা কিন্তু বলেছিলেন যে আজকের টপার। তখন ফার্স্ট আমি একটু চুপচাপ হয়ে গিয়েছিলাম, আমার না খুব ভয় হচ্ছিল যে প্রতিদিন এরকম নোট করবো, যদি আমি লাস্ট পর্যন্ত আবার যদি আমার মানে লাভ না হয়, যদি আমি পাস না করি, তখন আমার সাথে বলবে যে ভালো। কিন্তু কনফিডেন্টের সাথে নোট করছিলাম। এরপরে সুবর্ণা আপু, তারপর আরো সবাই ছিল আমাদের সাথে, সবাই যখন নোট করলো তখন আমার কাছে মনে হলো যে ওই নোটটা বেশি ভালো। এবং স্যার সবসময় বলতেন সবার নোট সবাই ফলো করবেন, কেউ শুধু নিজের নোট দেখবেন না, সবার নোটটা ফলো করবেন। সবাই হাতে নোট করতাম, স্যারের
যেভাবে কোটেশন দিতে হতো 2-4টা নিজে থেকে অ্যাড করতাম, বই থেকে নিতাম, স্যারের লেকচার থেকে নিতাম, মুখের কথাগুলো নোট করে রাখতাম। তো সবকিছু মিলে যখন নোট করতাম তখন আমি মাঝে মাঝে আমি টেকনিক্যালি দেখতাম সিদ্ধার্থদার নোটটা তো ভালো, সুবর্ণপুর নোটটা তো ভালো, অনন্যার ওই জিনিসটা তো ভালো, ওই 4টা-5টা নিয়ে আবার চুপি চুপি আমি করতাম। আমার যে জায়গায় ল্যাকিং ছিল সেগুলো আমি আবার ফিল আপ করতাম। এরপরে স্যার একটা একটা করে টপিক যখন শেষ করতেন, অথরের যে টপিকটা আছে সেটা, তারপরে ফিগার স্পিচের যেগুলো ছিল, একটা একটা করে প্রত্যেকটা এরকম নোট করে প্রতিদিন আমাদেরকে নোট করতে হতো। প্রতিদিন সবার নোট ফলো করতে হতো, আবার পরীক্ষা দিতে হতো। পরীক্ষার ব্যাপারটা বলবো এত বেশি আমাদের এফেক্টিভ হয়েছিল যে আমরা যখন পরীক্ষা দিতাম একদম টাইম ধরে স্যার কিন্তু বলে দিতেন এই টাইমে শুরু করতে হবে, এই টাইমে শেষ করতে হবে, এরপরে আর হাত আমি দেখবো না। তো ওই সময়টা ধরে যখন লিখতাম আমার হাত ব্যথা হয়ে যেত। স্যার সবসময় মানে রিমাইন্ড দিয়ে দিত যে কলম তোলা যাবে না, যদি লেকচার হতে চান হাত থেকে কিন্তু কলম উঠানো যাবে না। এবং আমি লাস্ট আমার যেদিন পরীক্ষা আমার মনে কলেজে সিট করেছিল, আমি পরীক্ষা ছিল যে কলম আমি তুলবো না, এবং এত পরীক্ষা লিখছি খুব মনে আছে যে আমি 4টা এক্সট্রা এডিশনাল নোটিশ দিয়েছিলাম। এবং আমাকে স্যার বললেন আরেকটা দেই, আমার তখন লেখা শেষ হয়েছে, না স্যার আর লাগবে না। পাশে এসে হাসছিলেন যে আরেকটা দেই, কারণ আমার ওই রুমে মাত্র একজন মতো একটা পেজ নিয়েছিল, আর কেউ কিচ্ছু নেয়নি। আমি 4টা পেজ এডিশনাল নেওয়ার লেখা শেষ করার পরে স্যার বলছে আরেকটা দেই, হেসে হেসে বলছে। কারণ আমার মাথায় ছিল যে কলম তোলা যাবে না, একদম সব তোলা যাবে না, যতটুকু আনসার কোটেশন সহ। আর একটা জিনিস বলবো যে এটা মানে আল্লাহর অশেষ মেহেরবানি ছাড়া হয়তো বা এটা হয় না, যে স্যার 4টা বা 5টা করে প্রশ্ন দাগিয়ে দিয়েছিলেন যে এটা বন্ধ করে যান, এটা আসবেই, মানে ওই জিনিসগুলো আসছে। আমি জাস্ট আমার বাসায় যখন কথা বলেছি বা আমার আম্মুর সাথে, হাউ ক্যান দিস পসিবল, এটা কিভাবে সম্ভব যে একটা মানুষ মুখে এটা আসবে, এবং ওইগুলোই আসছে। আমাদেরকে খুব বেশি যে প্রস্তুতি দেওয়া হয়েছে তা। আর আমাদের সাথে সহপাঠী যারা ছিল এত সবাই সবার সাথে, সবাই আমরা নোট করতাম, একজন আরেকজনের সাথে আলোচনা করতাম, কথা বলতাম, তখন মানে এত এফেক্টিভ ছিল। আর স্যারকে যে কোনো সময় যখন নক করতাম স্যার কিন্তু সাথে সাথে আমাদেরকে রিপ্লাই দিত, হ্যাঁ এটা ভালো হয়েছে, হ্যাঁ এটা করেন, এটা করবেন না, এটা ভালো হয়নি, এভাবে করেন। এটা ছিল আমাদের রিটেনের জার্নি। একদম শেষ পর্যন্ত আমরা প্রত্যেকটা নোট করেছি, প্রত্যেকটা পরীক্ষা দিয়েছি, প্রত্যেকটা আনসার দেখেছি, এবং শেষ পর্যন্ত আমরা মিলিয়েছি যে এইভাবে আমাদেরকে লিখতে হবে। যতগুলো লিখিংস ছিল সেটা করেছি। এটা কিন্তু যখন ভাইবা আসলো, রিভিউ কিন্তু সময় পাইনি, খুব কম সময় পেয়েছি। তো ভাইবা যখন আসলো তখন আমার মাথায় কাজ করছিল না যে, কারণ একটা কথা রাখতে সবসময় আমাদের বলতেন এইভাবে পাস করেছে অনেক বেশি, এবার ভাইবাতে বাদ দিবে, এটা মাথায় রাখেন। সবাই এটা বুঝবে না, কিন্তু আপনাদেরকে আমি বলে দিয়েছি ভাইবাতে বাদ দিবে, এটা স্যার একদম ফার্স্ট ডে থেকে বলতেন। তখন আমরা স্যারের কাছে ভর্তি হইনি। তারপরে চিন্তা করলাম যে কি করা যায়, নিজেদের মধ্যে আলোচনা করার পর বললাম না, স্যারকে ছাড়া সম্ভব না, এভাবে করা হবে না। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে ফ্রেন্ডস কর্নার থেকে বা দিগদর্শনের যে বইগুলা, বিভিন্ন কয়েকটা বই আমার কাছে মনে হচ্ছিল যে দেখি তো ভাইবার জন্য কেমন, একদমই ভালো ছিল না। বা সবার সাথে যখন আলোচনা করলাম তখন বললাম এলেক্স ছাড়া সেটা কোনো গতি নাই, রিটেনটাও যেমন হয়েছে এবং এটা ছাড়া গতি নেই। তো বই মনে হলো যে না, বই হলে তো হবে না, শুধু আমাদের কোচ লাগবে। আমরা তো রিটেন হয়ে গেছিলাম যে না, কিভাবে এটা ওভারকাম করবো। তারপরে আমি সুবর্ণা অনন্যা সবাই মিলে করলাম, বাকিদেরকে বললাম যে স্যারকে ছাড়া হবে না। তারপরে স্যার আসলেন এবং ভাইভাতে একটা করে, আমার মনে হয় রিটেনও এত প্রিপারেশন নেই নাই যে প্রিপারেশনটা আমাদের ভাইভা নেওয়া হয়েছে। আমাদের এমন মনে হয়েছে যে ভাইবার পরে মানে ভাইবার কিছুদিন আগে যদি রিটেনটা হতো, ভাইবার যদি রিটেনটা নিয়েছে, তাহলে মনে হয় যে আমরা সত্যি যে আগে রাখতে থাকতাম উপরের দিকে। এখন কতটুকু থাকতে পারবো জানি না, আল্লাহ ভালো জানি। কিন্তু আমার এখন মনে হচ্ছে যে এখন যদি রিটেন পরীক্ষা হয়, আমার মনে হয় আমি অন্য গ্রুপের কথা আসলে বলতে পারছি না, যেহেতু আমরা একটাতে ছিলাম গ্রুপ অফ লেকচার, এবং স্যার কিন্তু ভালোবেসে এই গ্রুপটার নাম দিয়েছিলেন গ্রুপ অফ লেকচারার, এবং বলেছিলেন যে লেকচার হতেই হবে, মানে জাস্ট একটা লেকচার হতেই হবে। এখন কিভাবে আপনাদের স্যার এভাবে বলেছিলেন, তো সেই জিনিস সবার মাথায় ছিল। এবং আমরা একটা করে করলাম, তারপরে স্যার প্রতিদিন মক টেস্ট নিলেন, এবং সেই মক টেস্ট আমি মাঝে মাঝে ফাঁকি দিতাম, কিন্তু শুনতাম পরবর্তীতে ক্লাসে, কিন্তু বাসায় আবার ওইটা প্র্যাকটিস করতাম। সময় অনেক সময় আসতে পারতাম, কিন্তু চেষ্টা করতাম সবসময় আসার। সবাই মোটামুটি অ্যাটেন্ডেন্স ছিলাম। মক টেস্ট এমন ভাবে স্যারের নিত যে কোনো অংশ বাদ দেয়,
মানে প্রত্যেকটা লিটারেচার বা অথরের সবকিছু ধরে ধরে সবকিছু আমাদেরকে স্যার টেস্টে একটা একটা করে একদিন ডেবাতে আমাদের ভাগ করা ছিল, রুটিন করা ছিল, সেভাবে আমরা টেস্ট দিচ্ছি। এত পরিমাণ মক টেস্ট দেওয়া হয়েছে যে ওখানে যাওয়ার পরে যে নার্ভাস মনে হয় স্যার কিভাবে আমাদেরকে মক টেস্ট নিতেন এবং আমাদের আরেকটা কাজ করেছিলেন। যেমন আমাদের মধ্য থেকে, যেমন ওখানে 3 জন থাকে এক্সটার্নাল বা ইন্টারনাল, ওখানে যে 3-4 জন থাকে, আমাদের মধ্যে থেকে স্যারেরা বাছাই করতেন যে আজকে আপনারা 2 জন মক টেস্ট নেবেন, কালকে আপনারা 2 জন মক টেস্ট নেবেন আমার সাথে। এবং পরবর্তীতে এমন হয়েছে যে তাকে আমরা স্যারকে বলেছি, যেমন সাথী রানী ছিল, আমাকে খুব কঠিন প্রশ্ন করতো, সেটা নিয়ে আমরা ওনার সাথে বলতাম যে তুমি আমাকে অনেক কঠিন কঠিন প্রশ্ন করছো। তো আমরা পড়াশোনা করেছি এবং এইভাবে মক টেস্ট দেওয়ার কারণে ফাইনালি যখন আমরা এতটা ঘাবড়ে যাইনি আসলে। এবং এটা বলবো যে এত টেকনিক্যালি আমাদেরকে পড়িয়েছে, এরকম টেকনিক্যাল আমি আসলে অন্য কাউকে বা অন্য কোচিং কখনো হয় বা হবে কিনা এটা আমি জানি না। এই তো। আচ্ছা আপু, একটা কোশ্চেন ছিল, ওই যে ওই লিখিত ব্যাপারে একটা প্রশ্ন ছিল। আপনি তো অনেকগুলা পেজ নিয়েছিলেন, মানে প্রতিটা মানে প্রশ্ন মোটামুটি কয় পেজ করে লেখা হয়েছিল? এটা তো আসলে মনে নেই, 7-8টা কোটেশন দিয়ে এবং প্রত্যেকটা 7-8টা করে আমাদের হিন্টও দেওয়া লাগছে, প্রত্যেকটা এইভাবেই দিয়েছি। তো সেই হিসাবে আমার একদম 4টা পেজ নিয়ে লাস্ট পেজ পর্যন্ত আমার লেগেছে এবং লাস্ট পেজে আমার হচ্ছে রাইটিং পার্ট যেটা ছিল সেটা লিখেছিলাম। আচ্ছা, উনি বুঝাতে চাইছেন যে পেজটা ছিল এর পাশাপাশি 4টা এক্সট্রা লুজ শীট নিয়েছেন, হ্যাঁ উনি। তো পেজ এখন যদি আপনি প্রত্যেকটা প্রশ্নের যদি লেন্থ গণনা করেন, মোটামুটি মিনিমাম 7 থেকে 9 পেজ হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, ওনাদের ক্ষেত্রে একটা বিষয় বলি, 18তমতে ওনারা যারা ছিলেন তাদেরকে কিন্তু আমি পেইড যে ক্লাসটা আমি কিন্তু 22টা হচ্ছে ফ্রি ক্লাস দিয়েছি, হ্যাঁ 22টা ফ্রি ক্লাস দেওয়া হয়েছে আমাদের এলেক্স থেকে। আর ওনাদের মাত্র 12টা পেইড ক্লাস দেওয়া হয়েছে এবং 12টার মধ্যে সব কমপ্লিট করে দেওয়া হয়েছে। যারা নতুন এবার 19তমতে আছে এদের অলরেডি 8টা ক্লাস হয়েছে, বাট সময় আছে যার কারণে ধীরে ধীরে নেওয়া হচ্ছে। বাট ওনাদের ক্ষেত্রে কিন্তু মাত্র 12টা ক্লাস করা হয়েছে, হ্যাঁ, এবং 12টার মধ্যে ওনাদের হয়ে গেছে। এটাতে অনেক টেকনিক ছিল, অনেক বিষয় ছিল এবং ওনাদেরও পরিশ্রম যথেষ্ট ভালো ছিল। এবং যারা রেগুলার যারা ছিলেন তাদের মধ্যে থেকে সবাই পাস করে গেছেন আলহামদুলিল্লাহ। তো যারা 19তম আছেন, এখানে অনেকেই 19তম গ্রুপে লিস্টটা দিয়েছি, তো তাদের বলবো যে হচ্ছে যে শুরুর দিকে হয়তো আমি 8টা ক্লাস অলরেডি চলে গেছে, হ্যাঁ, এবং আপনাদের ইতোমধ্যে হিস্ট্রি পার্টটা কমপ্লিট হয়ে গেছে। তো এই জন্য হোপলেস হইয়েন না যে ওনাদের লাগলো মাত্র 12টা সব পূর্ণ কোর্স মিলে, আর আমাদের জাস্ট 8টা, এখনো 8টাই লাগলো শুধুমাত্র ইন্ডিভিজুয়াল অথর শেষ করতে। বিষয়টা এমন না, বিষয় হচ্ছে ওনাদের ক্ষেত্রে সময়টা ছিল কম, খুবই কম। ওনাদের ক্ষেত্রে মাত্র 1.5 মাসের মতো সময় ছিল, যার কারণে 12টা ক্লাসের মধ্যে শেষ করে দিতে আমি বাধ্য হয়েছি। বাট ওইভাবেই আমি পড়াইছি যাতে করে 12টা ক্লাসই সম্পূর্ণ কভার করে। বাট আপনাদের ক্ষেত্রে সময় অনেক আছে আপনাদের, এই জন্য আমি যখন মার্কিং করি আপনাদের খাতাগুলো আমি বারবার বলি, বা আমাদের এলেক্স থেকে বারবার বলা হয় যে আপনার কোটেশনটা বাড়াইতে হবে, লেখা যে গ্রাফিক্যাল যে ইন্টারফেস সেটা তৈরি করতে হবে, আপনার পয়েন্ট ভিত্তিক লিখতে হবে, আপনার ইন্ট্রোডাক্টরি পার্ট বা দেখা যাচ্ছে যে ইন্ট্রোডাক্টরি পার্টের ক্ষেত্রে অথরের লাইফ ডিউরেশন, এজের যে ডিউরেশন সেই সম্পর্কে লেখা। এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে আমি বারবার ক্লাসেও বলি, 19তমদের ক্ষেত্রে বলতেছি। তো এই বিষয়গুলো কিন্তু ওনাদেরকেও ধরিয়ে দেওয়া হয়েছে এবং ওনারা যথেষ্ট ক্রিয়েটিভ ছিলেন এবং আপনাদেরকেও যে এই জন্য আমি সচেতন করে বারবার বলি যে আপনারা একটু ক্রিয়েটিভ হন, হ্যাঁ। এখানে 19তমর অনেকেই আছেন, আপনাদের লিঙ্কটা দেওয়া হয়েছিল। তো জাস্ট ইমাজিন করেন 12টা ক্লাসে যদি এতজন যদি লেকচারার হয়ে বার হইতে পারে, তাহলে আপনাদের ক্ষেত্রে মোটামুটি 80+ একটা ক্লাসের একটা লিস্ট দেওয়া হয়েছে, মানে আমাদের যে বিজ্ঞাপনটা দেওয়া হয়েছিল এলেক্স থেকে সেইখানে মূলত দেওয়া হয়েছে। যদি অত ক্লাস লাগে না, লেকচারার হইতে সর্বোচ্চ 6 থেকে 8টা ক্লাসই যথেষ্ট, দিক নির্দেশনার জন্য 6 থেকে 8টা ক্লাসই যথেষ্ট। বাট আপনাদেরকে চেষ্টা করা হবে মোটামুটি 30-40টা ক্লাস দেওয়ার জন্য, যাতে করে আপনাদের জার্নিটা বেশি ইজি হয় এবং খুব কমফোর্টেবল হয়, হ্যাঁ। এবং পাশাপাশি আপনাদের ক্ষেত্রে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এই যে আপনারা যে ক্লাসগুলো যে হচ্ছে এর পাশাপাশি কিন্তু পরীক্ষা চলতেছে এবং পরবর্তীতে যখন প্রিলিটা হয়ে যাবে, প্রিলিটা কমপ্লিট হয়ে যাবে, তখন জাস্ট খালি এক্সামই চলবে আপনাদের, যাতে করে আপনাদের যে ল্যাকিংসগুলো টোটালি যেন ক্লিয়ার হয়ে যায় এবং প্রত্যেকেই যেন লেকচারার হয়ে বের হয়ে আসে। আচ্ছা ঠিক আছে,
আর কথা না বলি। আচ্ছা, তো আজকে আমরা একটা রাশিদ স্যার, আমি একটু বলি। রাশিদ স্যার, হ্যাঁ বলেন। এই যে আমাদের ইনস্ট্রাক্টর সুবর্ণা আবরার, উনি কোথায়? উনি একটু গাড়িতে আছেন, হয়তো বাইরে আছেন। আচ্ছা, আমাদের এখানে অনেকে বলতে এখানে তো সবাই প্রায় লেকচারার। আমরা ইনশাআল্লাহ। স্যার, আমি এখন কথা বলতে পারবো? সুবর্ণা আবরার এসেছেন? জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, তাহলে আপনি একটু কথা কন্টিনিউ করেন, তারপরে আমি একটু কথা বলি। জি স্যার, আমি আমার সফলতার গল্পটা শুনতে চাই। প্রথমত আমি আমার পরিচয় দেই। আমি সুবর্ণা আবরার, অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ, পত্নীতলা উচ্চ বিদ্যালয়। আর আমি এই অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে যোগদান করার আগে আমি একটা প্রজেক্টে চাকরি করতাম, সেটাও হাই স্কুলেই ইংরেজি শিক্ষক হিসেবেই। তো আমি সেখানে চাকরি করতে করতে এক সময় ভাবলাম, সবাই আমাকে মানে ইনসাল্ট করা শুরু করলো যে আসলে একটা চাকরি হলো না। তখন আমি ভাবলাম যে না, আমার প্রজেক্ট চাকরি করলে হবে না, আমাকে অবশ্যই এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ পেতে হবে। তখন যখন আমি প্রিপারেশন নিতে শুরু করলাম, সবাই বলছে কলেজে কখনো হয় না, অনেক ভালো পরীক্ষা দিয়েও কলেজে টেকা সম্ভব হয় না। সেই জন্য আমি কলেজ চেষ্টাই করিনি, 17তম স্কুলে দিয়েছি এবং স্কুলে দিয়ে আমি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে যোগদান করেছি। এবং তারপরে আমি ফেসবুকে আপনাদের বইয়ের ডেমো গুলো দেখতাম, সেগুলো দেখে এত ভালো লাগতো যে বই কেনার আগে আমি সেগুলো খাতায় লিখে লিখে পড়তাম। আর রাশিদুল স্যার যে ফ্রি ক্লাসগুলো নিতেন, আমি সেগুলোতে জয়েন হতাম। ফার্স্ট অফ অল, খুবই অনেক, যেটা বলতে আই ওয়াজ গ্রেটলি ফ্যাসিনেটেড বাই দ্য ভয়েস অফ আওয়ার অনারেবল রাশিদুল স্যার। দেন ওনার স্কিল সম্পর্কে তো বলার কোনো অপেক্ষাই রাখে না। তো ওনার ক্লাসগুলো শেষ হয়ে যাওয়ার পরে যখন পেইড কোর্স চালু করা হলো, আমি জাস্ট অবাক হয়েছিলাম যে এত কম অ্যামাউন্টে এত বড় একটা কোর্স কিভাবে করা সম্ভব। হয়তো হবেই না, হবে এরকম আশা করে ভর্তিই হয়নি, কিন্তু হওয়ার পরে যেভাবে আমাদের রাশিদুল স্যার একদম হাতে খড়ি থেকে শুরু করে এই পর্যন্ত নিয়ে এসেছেন, তার জন্য আমি সারা জীবনের জন্য কৃতজ্ঞ। কারণ আমি এইখানে আসার জন্য যোগ্য ছিলাম না, আমি নিজেকে এই পজিশনে আসার মতো স্টেবল মনে করি না। শুধুমাত্র এসেছি রাশিদুল স্যারের জন্য। আমি অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই স্যার, রাশিদুল স্যারকে এবং এলেক্সকে, যার জন্য আমি এত সম্মান পেয়েছি, এত ভালোবাসা পেয়েছি। এবং আমি চাই যে সবাই আমাদের কথা শুনতে হতো যে যদি আপনারা ইংলিশ লিটারেচারে পড়ে থাকেন, ইংলিশ নিয়ে পড়ে থাকেন, তাহলে আমার মনে হয় না যে এলেক্সের বিকল্প হিসেবে আর কিছু থাকতে পারে বাংলাদেশে রাইট নাও। ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের সুবর্ণা আবরার বর্তমানে যদি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে নিযুক্ত আছেন, ইনশাআল্লাহ সামনে লেকচারার হিসেবে জয়েন করবেন। তো এর পাশাপাশি আমরা চেয়েছি আমাদের যারা এই যে গ্রুপ অফ লেকচারার্স থেকে যারা লেকচারার হয়েছে অলরেডি, আমরা লিটারেচার এক্সপ্রেস, আপনারা সবাই জানেন এখানে অনেকে একাডেমিক সেশন পার করার পর এসেছেন। তো একাডেমিক যে সেকশনটা আছে এটা নিয়ে মূলত আমরা সচরাচর কাজ করতাম। তো যারা 19-20 সেশন বিশেষ করে মাস্টার্সে যখন কমপ্লিট হয়ে গেল, এনটিআরসিএ তারপর অন্যান্য বিষয় আমাদেরকে জোরাজুরি করা শুরু করলো, এক প্রকার মানে অধিকার দেখিয়ে যে কেন আমাদেরকে মাঝপথে ছেড়ে দিচ্ছেন। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা মূলত এই কাজটা শুরু করেছিলাম। তো আলহামদুলিল্লাহ আমরা প্রথমবার হিসেবে যথেষ্ট আমরা এখানে বলা যায় সফলতা এসেছে এবং আপনাদের মাধ্যমে এটা এসেছে। এবং আমরা চাই এখন আমাদের সাথে যারা শুরু থেকে যুক্ত ছিলেন এবং যারা এখনো আমাদের সাথে যুক্ত থাকতে চান, ঠিক আছে, তাদের জন্য আমরা ইনশাল্লাহ একটা প্রজেক্ট লঞ্চ করেছি অলরেডি। সুবর্ণা আবরার, এখন তাকে ম্যাডাম বলে সম্বোধন করা উচিত আমাদের সবাইকে, ইনফ্যাক্ট আপনাদের সবাইকে, কারণ আপনারা অলরেডি এখন টিচার হিসেবে অনেকে তো কাজ করছেন, প্লাস আবার সামনে করবেন, সুপারিশপ্রাপ্ত। সুতরাং আমরা বলি সুবর্ণা ম্যাডাম, আমরা তাকে ইনস্ট্রাক্টর হিসেবে নিযুক্ত করেছি। ইনশাআল্লাহ তিনি আমাদের সাথে লেকচারার হিসেবে আমাদের লিটারেচার এক্সপ্রেসে যুক্ত থাকবেন। আমাদের একাডেমিক যে ক্লাসগুলো রয়েছে, পাশাপাশি আমাদের যে জব সেক্টরের যে ক্লাসগুলো,
ইনশাআল্লাহ সুবর্ণা আবরার আমাদের সাথে কাজ করার সম্মতি দিয়েছেন। এভাবে আমরা চাচ্ছি আমাদের এই একাডেমিক সেকশনটা থেকে যেন আস্তে আস্তে আমাদের শিক্ষার্থীরা যেন আরো দক্ষ হয় এবং তারা যখন কর্মজীবনে চলে যাবে, বিশেষ করে শিক্ষকতা পেশায় যখন তারা আসবে, তারা যেন আরো দক্ষ হয় এবং সেই দক্ষতার ভিত্তিতে তারা যেন শিক্ষার্থীদেরকে পড়াতে পারে এবং বাংলাদেশ একদিন ইনশাআল্লাহ দক্ষ শিক্ষার্থী হিসেবে এবং দক্ষ টিচার নিয়ে মূলত আরো অগ্রসর হবে। এটা আমাদের লক্ষ্য। তো এই লক্ষ্যে আমরা চাচ্ছি আমাদের টিমে আরো যুক্ত করার। অলরেডি আমাদের সাথে সারা দেশে আমরা সহ প্রায় 18 জনের টিম এখন আমাদের সাথে কাজ করছেন। ইনশাআল্লাহ এই টিমটা আমরা ডে বাই ডে বাড়াতে চেষ্টা করছি এবং আমরা চাচ্ছি এখানে শুধু শিক্ষার্থীরা শুধু পড়াশোনা করবে বিষয়টি এমন নয়, তাদের যেন স্টুডেন্ট অবস্থায় তারা যেন একটা অ্যামাউন্ট তারা যেন পকেট মানি হিসেবে বা কর্মসংস্থানের যে বিষয়টা এটাও যেন তৈরি হয়, আমরা এটাও চেষ্টা করছি। আপনাদের মধ্যে ইনশাআল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করব, আপনারা আমাদের সাথে এই ভাইবা দিয়ে সুপারিশপ্রাপ্ত হয়ে তারপরে আমাদের সাথে সম্পর্ক যে ছিন্ন হয়ে যাবে বিষয়টা এমন নয়। আমাদের সাথে সম্পর্ক তৈরি করা তো হয়েছে এবং এটা রক্ষা করার জন্য ইনশাআল্লাহ আমরা নিজ থেকে আপনাদের সামনে অগ্রসর হচ্ছে। ইনশাআল্লাহ সবার সাথেই কথা হবে, গ্রুপ তো আছেই, এই গ্রুপটা ইনশাআল্লাহ এভাবে রেখে দিতে চাই এবং পরবর্তীতে যখন বড় কোনো প্রজেক্ট আসবে ইনশাআল্লাহ সেখানেও আপনাদেরকে ইনক্লুড করা হবে। লেকচারার এনটিআরসি লেকচারার এখানে যাদের বয়স আছে এখানে থেমে গেলে হবে না, যাদের চাকরি করার মানে ইচ্ছা ঠিক আছে বা শখ, অনেকে শখ থেকেই আর কি চাকরিতে আসে, আবার অনেকে প্রয়োজনীয়তার তাগিদে, কারণ সবারই পেশাগত একটা দিক থাকা উচিত এবং থাকতে হবে, এটাই স্বাভাবিক। তো সামনে আরো যে প্রজেক্ট গুলো আসবে লেকচারার থেকে আরো ভালো কোনো অবস্থানে যাওয়ার জন্য, সেখানে ইনশাআল্লাহ আমরা প্রজেক্ট রান করলে আমরা অবশ্যই আপনাদেরকে পাশে চাই। ঠিক আছে, আশা করি আপনারা কেউ এখানে দ্বিমত করবেন না বলে আমাদের বিশ্বাস। এবং আরেকটা বিষয় হচ্ছে, আমরা অনেকের কথাই শুনলাম, অনেকেই কিন্তু বলেছেন যে আমাদের শুরুর দিকে সন্দেহ ছিল আমাদের প্রতি যে এত কম টাকায় এটা কিভাবে সম্ভব, হয়তো টাকা পয়সা নিয়ে 2-4টা ক্লাস করে তারপরে মনে হয় আর ক্লাস করবে না, আমাদের টাকা পয়সা মনে হয় শেষ, আমাদের পড়াশোনা 2-4টা ক্লাসের জন্য অন্য জায়গায় তো পড়ছি না, তাহলে 2-4টা ক্লাস করে মনে হয় পড়াশোনা শেষ হয়ে গেল, মাঝখান থেকে আমরা ভেঙে পড়তে পারি, অনেকেই টেনশন নিয়ে ছিলেন। আলহামদুলিল্লাহ এটা কেটে গেছে এবং আপনারা সবাই বুঝতে পারছেন। এবং এই বিষয়টা শুধু আপনাদের সাথে ঘটেছে এমন নয়, আমাদের একাডেমিকে প্রচুর শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত আছে, প্লাস আমাদের যে মেইন যে মেম্বারটা প্রায় 1 লক্ষ মেম্বার এখন যুক্ত হয়েছে সারা বাংলাদেশ থেকে। তো সেই শিক্ষার্থীরাও আমাদেরকে এভাবে বলে যে দেখা যাচ্ছে যে অন্য কোথাও একটা কোর্স রান করা হয়েছে ধরেন 8,000, 10,000, 12,000, সেখানে আমরা কোর্স রান করেছে মাত্র 2500 টাকা। ঠিক আছে, আবার দেখা যাচ্ছে কোনো একটা কোর্সে অন্যান্য জায়গায় কোর্স রান করেছে একটা সাবজেক্টে 1,000 টাকা, সেখানে আমরা টোটাল সাবজেক্ট মানে 6-7টা সাবজেক্ট মিলে আমরা দিচ্ছি মাত্র 1500 টাকা। তো এটা নিয়ে অনেকের একটা হেজিটেশন কাজ করে যে স্যাররা মনে হয় ভালো পড়ায় না বা এরা স্টুডেন্ট মনে হয় পায় না, যার কারণে এরা অল্প টাকায় মনে হয় সার্ভিস দিচ্ছে। এটা আমরা শুনেছি এবং অভিযোগ পেয়েছি এবং এটা আমরা পরবর্তীতে জানতে পেরেছি যে যারা আমাদের এখন লয়াল আর কি, আমাদের কথাবার্তা শুনে এবং তারা বিশ্বাস করে যে স্যাররা যে কথাবার্তা বলবে সেটা আসলে ভালোর জন্য বলবে এবং ভালোর জন্যই বলে। তো এটা যাদের বিশ্বাস হয়েছে তারা এখন অবশ্য আমাদেরকে হেসে হেসে বলে যে স্যার আমি তো এই বিষয়টা এমন ভাবে নিয়েছিলাম, তো পরে দেখছি এরকম। তো গ্রুপে একজন এভাবে বলেছিলেন যে আসলে আমাদের সান্নিধ্যে না আসলে, আমাদের গ্রুপে আমাদের সাথে কথাবার্তা না বললে আসলে এটা শিক্ষার্থীদেরকে এভাবে বোঝানো মুশকিল। এবং আমাদের শুধু রাশেদুল ইসলাম স্যারের সাথে আপনাদের বেশ সখ্যতা রয়েছে, অনেকের আজিজুল হকের সাথে অনেকের সখ্যতা রয়েছে, আমাদের যতগুলো অ্যাডমিন রয়েছে লিটারেচার এক্সপ্রেসে সবাই রাশেদুল ইসলামকে আপনারা গ্রুপে পেয়েছেন, তাকে সময় বেশি দেওয়া হচ্ছে, তাকে যেমন আপনারা এভাবে পেয়েছেন ঠিক একইভাবে অন্যান্য ইনস্ট্রাক্টর অন্যান্য গ্রুপে যখন কাজ করছে ঠিক একইভাবে তারা সেখানে জনপ্রিয়তা পেয়েছে এবং তাদের জন্যই কাজ করছে নিবেদিত প্রাণ। এবং আমাদের পেজের যে রিভিউ অপশনটা সেখানে গেলে আমাদের প্রাণটা ভরে যায়, কারণ আমরা ওখানে একবার সচক্ষে দেখতে পারি যে আমরা লিটারেচার নিয়ে যে শিক্ষার্থীদের যে উপকার হচ্ছে এটা হচ্ছে আমরা সচক্ষে দেখতে পাই এবং আমাদের রিভিউ গুলো পড়লে আমাদের প্রাণটা মানে জুড়ে যায় এরকম একটা অবস্থা। আমি লিটারেচার এক্সপ্রেস আপনাদের প্রতি কৃতজ্ঞ, আপনারা যথেষ্ট সময় দিয়েছেন এবং আমি চাই
আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, কারণ আমাদের পাবলিসিটি এই বিষয়টা আপনারা নিজেরাই সাক্ষী যে পাবলিসিটি আমাদের তেমন নেই। কারণ অন্যান্য যে বিষয়গুলো হয় আমরা চাইলেই মানে ঢোল পিটাতে পারি না, নিজের ঢোল নিজে পিটানো বিষয়টা কেমন লাগে। যদিও ওয়ার্কশপ এই কথাই বলেছে যে নিজের ঢোল নিজে না পিটালে হবে না, সেলিং টু পার্সেন্টিয়াম আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমরা জানি বিষয়টা, কিন্তু আমাদের যেই পার্সোনালিটি সেখানে এই বিষয়টা আমাদের সাথে যায় না। আমরা বুঝতে পারছি আমাদের ঢোল পিটানো উচিত শিক্ষার্থীদের উপকার করার সাথে, কিন্তু আমরা সেটা সেইভাবে করতে পারছি না। তো আমরা চাই আপনারা আমাদেরকে সহযোগিতা করেন আমাদের প্রচারের লক্ষ্যে, আমরা যেন প্রসার হয় এবং আমরা শিক্ষার্থীদের উপকারে যেন আসতে পারি। ইনশাআল্লাহ আপনাদের সাথে সাক্ষাৎ হবে, সশরীরে সাক্ষাৎ হবে, এই আশা ব্যক্ত করছি আমি। আল্লাহ হাফেজ। রাশেদুল স্যার আপনি একটু বলেন, আপনি সবার কাছ থেকে বিদায় নিয়ে নিন। লাস্টের যে অংশটা সেটা ছিল হচ্ছে প্রাইজ উইনার্স ডিক্লেয়ার করা। তো এটা একটা স্যার আপনার মাইক্রোফোন অফ। আচ্ছা ঠিক আছে। তো আজকের আরেকটা পার্ট ছিল হচ্ছে যারা প্রাইজ উইন করবে তাদের নাম ডিক্লেয়ার করা। তো তিনজন হচ্ছে প্রাইজ উইন করবে। তো চলেন আমরা একটু দেখে নিই এক নজরে। এটা হচ্ছে গ্রুপ অফ লেকচারার্স থেকে। স্যার আমাদের হাতে সময় আছে 3 মিনিট। 3 মিনিটেই হয়ে যাবে ইনশাআল্লাহ, এটা আমরা শেষ করে দেব। জাস্ট নামগুলো পেস্ট করলেই হয়ে যাবে। আমরা অটোমেটিক্যালি এটা এই সফটওয়্যারের মাধ্যমে এটা আমরা বের করে ফেলবো এই ওয়েবসাইটের মাধ্যমে। ঠিক আছে, দেখি আমরা ফার্স্ট উইনার কাকে পাই। স্যার আমার নাম মনে নাই আপনার নাম না এখানে, এটা হচ্ছে গ্রুপ অফ লেকচারার্স এর যারা ছিলেন তারা। আচ্ছা ঠিক আছে, তো চলেন আমরা দেখি ফার্স্টে ইশরাতের নাম এসেছে, তিনি একজন। এর পরবর্তীতে আমরা আইটি গ্রুপ থেকে দেখব। হ্যাঁ, ক্র্যাশ কোর্সের গ্রুপ থেকে একজন সিলেক্ট করব। আচ্ছা এর পরবর্তীতে আমরা আরো নাম দেব। এক নাম্বার। এরপরে রুদ্রনীল তিনি আছেন একজন। আচ্ছা তিনি একজন রুদ্রনীল। আর এট লাস্ট পরবর্তীতে আরেকজন আমরা দেখব কে হয়, দেখা যাক। লাস্ট ওয়ান, সেকেন্ড উইনার হচ্ছে রুদ্রনীল এবং লাস্ট একজন, সেটা আমরা এবার দেখব কে হয়। আশরাফুল আলম। এই তিনজন হচ্ছে আমাদের প্রাইজ উইনার এই লেকচারার থেকে। হ্যাঁ, এবং পরবর্তীতে যে আমাদের যে ইয়েটা হবে স্কুলের, হ্যাঁ ঈদের কয়েকদিন পরে হবে, 2-1 দিন পরেই। তো সেইখানে সেমিনারে ইনশাআল্লাহ আমরা আমাদের যে উইনার তাদেরকে আমরা বিজয়ী করব এবং আমাদের যে সেমিনার ক্লাসটা সেইটা হবে। ঠিক আছে, আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করতেছি, সেমিনার ক্লাস। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আশা করি যারা লেকচারার হিসেবে পাস করছেন প্রত্যেকেই আশা করি লেকচারার হয়েই বের হবেন ইনশাআল্লাহ। কেউ যেন সেই সকলের জন্য সেই দোয়াই রইল। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের দোয়া কবুল করুন, আমিন। ক্লাস এখানেই শেষ করতেছি আজকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আদাব স্যার।